নেহালের মামা কমিশনার আলতাফ আহমেদের হস্তক্ষেপের কারণে খুব দ্রুত সিম কার্ডের সব ইনফরমেশন হাতে পেয়ে যাই আমরা। রায়েরবাগের কোনো এক শাহজাহান নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়ে আছে। সমস্ত ডিটেলস হাতে পাওয়ার পর একটা ফোর্স নিয়ে আলতাফ আহমেদ পরের দিন সকালেই বের হয়ে যান আমাকে আর নেহালকে সাথে নিয়ে। বের হবার আগে তিনি লোকাল থানাতে ইনফর্ম করে দেন বিষয়টা। দুরু দুরু বুকে যেতে থাকি আমরা সামনের দিকে। গাড়ি যত এগিয়ে যায় আমার বুকের ভিতরে কাঁপুনি তত বেড়ে যায়। তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে আমার। আমি টের পেলাম। নেহালকে বলতেই নেহাল গাড়ি থামিয়ে এক বোতল মিনারেল ওয়াটার নিল আমার জন্য। এক চুমুকেই অর্ধেক বোতল শেষ করে ফেললাম আমি। শনির আখড়ায় থাকাকালীন লোকাল থানার ওসি আনোয়ার হোসেন কল দিলেন নেহালের মামাকে। শাহজাহান নামক লোকটার সমস্ত ডিটেলস তিনি জোগাড় করে ফেলেছেন। আমরা রায়েরবাগ যাওয়ার পর আনোয়ার হোসেন উঠে এলেন আমাদের সাথে গাড়িতে। কিছু দূর যাওয়ার পর আনোয়ার হোসেন গাড়ি থামানোর নির্দেশ দিলেন। কিছু দূর পায়ে হেঁটে যাওয়ার পর একটা টেইলার্সের সামনে গিয়ে হাজির হলাম আমরা। তারপর সবাই ঢুকে পড়লাম ভিতরে। দুজন লোক বসে সেলাই করছে। একজন কাটিং করছে। যে কাটিং করছে সম্ভবত সেই দোকানের মালিক। আমাদের দেখে সেই এগিয়ে এলো। আনোয়ার হোসেন কিছুটা চিৎকার করে জিজ্ঞেস করলেন, এই দোকানের মালিককে? আনোয়ার হোসেনের প্রশ্ন শুনে সেলাইয়ের কাজে থাকা একজন মাথা উঁচু করে তাকালো, কিন্তু অন্যজন কোনো দিকে না তাকিয়ে তার কাজ করে যেতে লাগলো। কাটিং করা লোকটি এগিয়ে এসে বলল, আমার নাম হাবিবুর রহমান স্যার, আমি এই আনন্দ টেইলার্সের মালিক। এখানে শাহজাহান কে? হাবিবুর রহমান নামের লোকটা ইশারা দিয়ে দেখালো কাজে মগ্ন থাকা লোকটিকে। লোকটি কোনো দিকে না তাকিয়ে কাজ করে যেতে লাগলো। ওসি সাহেব তার সামনে এগিয়ে জিজ্ঞেস করলেন, তোর নাম কী রে? লোকটা কোনো জবাব দিল না। ওসি সাহেব আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু লোকটা কোনো জবাব দিল না। টেবিলের ওপর জোরে একটা থাপ্পড় দিতেই লোকটা চমকে উঠল। তারপর মুখ তুলে তাকালো আমাদের দিকে। ওসি সাহেব আবারও জিজ্ঞেস করলেন, কিন্তু লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পাশ থেকে হাবিবুর রহমান বলল, ও বোবা কালা স্যার, কানেও শোনে না, কথাও বলতে পারে না। কথাটা শুনে আমার মাথায় আবার বজ্রপাত হলো। কি হচ্ছে আমার সাথে এসব? প্রথমে যখন ফোনটা পাওয়া গেল তখন ছিল এক অন্ধ লোকের কাছে, আর আজ যখন সিম কার্ডের সন্ধান মিলল তখন পাওয়া গেল এক বোবা লোককে। আলতাফ আহমেদ আমার মুখের দিকে তাকালেন। আমি তাকিয়ে রইলাম শূন্যের দিকে। মনে হচ্ছে যেন অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি আমি। চোখ মুখে সব অন্ধকার। অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। আমি বুঝতে পারছি আমি জ্ঞান হারাতে চলছি, কিন্তু আমার অবচেতন মন বলছে এখন জ্ঞান হারানো যাবে না। একটা মাস্টার মাইন্ডের ষড়যন্ত্র এখানে। খপ করে আমি নেহালের হাত ধরে ফেললাম। না, আমি অজ্ঞান হব না, কিছুতেই না। আমাকে সব খুঁজে বের করতে হবে। নেহাল আমার হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আলতাফ আহমেদ হাবিবুর রহমানকে জিজ্ঞেস করলেন, এ কবে থেকে এখানে কাজ করছে? 6 বছর ধরে কাম করতেছে স্যার। মোবাইল থেকে ফোন নাম্বারটা বের করে আলতাফ আহমেদ জিজ্ঞেস করলেন, এই নাম্বারটা কি চেনো তুমি? জি স্যার, চিনি তো। এটা তো শাহজাহানের নাম্বার। ওর মোবাইলটা স্যার 2-3 মাস আগে চুরি হয়ে গেছে দোকান থেকে। এক অদ্ভুত বিষণ্ণতা আমাকে জেঁকে ধরল। আমার জন্য সব শেষ। একটা শেষ ভরসা যা ছিল তা এখন শেষ। আমি এখন কি করব? এই ক্লু ছাড়া তো আমার হাতে আর কোনো কিছুই ছিল না, কিন্তু এখন দেখি সেটাও ভুল। এতদিন একটা কারাগারিতে ছিলাম আমি, এখন তো আর কিছুই রইল না আমার হাতে। আমি এখন কোথায় থেকে শুরু করব? পরাজিত সৈনিকের মতো টেইলার্স থেকে বের হয়ে এলাম। আমি কোনো যুদ্ধ করিনি, তবুও নিজেকে পরাজিত সৈনিক বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে আবার চিৎকার করে কাঁদতে, কিন্তু আমি ঠিক করে নিয়েছি আর কাঁদব না, কিছুতেই কাঁদব না। আবার ভাবতে হবে আমাকে শুরু থেকে। আবারও শুরু করব আমি। আমাকে অভ্র হত্যার সমাধানে পৌঁছাতেই হবে। যে মাস্টার মাইন্ড এত প্ল্যান করে এসব করছে, সেই মাস্টার মাইন্ডকে আমাকে ধরতে হবে। তার নিখুঁত প্ল্যানের মধ্য থেকে আমাকে খুঁজে বের করতে হবে। কোনো ক্রাইমই পারফেক্ট ক্রাইম হতে পারে না। প্রচণ্ড শরীর কাঁপুনির মধ্যেও বুঝতে পারছি ভেতরে ভেতরে একটা জেদ আবারও চেপে বসেছে আমার মধ্যে।
বাসায় গিয়ে বাকিটা সময় রুমের দরজা বন্ধ করে বসে রইলাম আমি। আম্মাকে বলে দিলাম আমি বের না হওয়া পর্যন্ত কেউ যেন আমাকে না ডাকে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আমার মুখের দিকে তাকিয়েই আম্মা বুঝতে পারলেন বুকের ভেতরে একটা ঝড় বইছে। সেই ঝড় লণ্ডভণ্ড করে দিচ্ছে আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে। শুকনো মুখ করে আম্মাও সরে গেলেন আমার সামনে থেকে। রুমের মধ্যে পায়চারি করতে লাগলাম উদ্ভ্রান্তের মতো। নিজেকে আমার মানুষ বলে মনে হচ্ছে না, কিছুই করতে পারছি না আমি ঠিক মতো। নিজের স্বামীর হত্যাকারীকেও খুঁজে বের করতে পারিনি। ভাবতে ভাবতে ভাবির কল পেলাম। ইচ্ছে করছে না ফোন রিসিভ করতে। ফোন হাতে নিয়ে রকিং চেয়ারে বসে পড়লাম ধপ করে। ভাবি আবারও কল দিল। অনিচ্ছা সত্ত্বেও ভাবির ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে ভাবি যা বলল তা শুনে আমার মেজাজ কিছুটা খিটখিটে হয়ে গেল। আমার এই ভগ্ন মানসিক অবস্থায় কিভাবে দাওয়াতে যাব আমি, তাও আবার কাল। কিন্তু না করতেও পারছি না। ভাবির কথার মধ্যেই মা বলে উঠল আমাকে যেতেই হবে, না হলে মা বাবা কাল সকালে এ বাড়িতে এসে হাজির হবে আমাকে নেয়ার জন্য। অগত্যা আমি আর না করতে পারলাম না। কল কাটার আগে ভাবি জিজ্ঞেস করলো আমাকে কাজল একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমাকে। কি কথা ভাবি? তুমি বিয়ের পর কি আর পিরিয়ড হয়েছে? ভাবি কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হলাম। এটা কেমন প্রশ্ন? আমাকে চুপ করে থাকতে দেখে ভাবি বলল কিছু মনে করো না কাজল, আমি আসলে জানতে চাচ্ছিলাম বাই এনি চান্স তুমি প্রেগনেন্ট কিনা। নিজেকে সামলে নিয়ে আমি জবাব দিলাম হলেও দোষের কি ভাবি? কী যে বলো তুমি, এটা একটা বোকামি হয়ে যাবে। তোমার উচিত প্রেগনেন্সি টেস্ট করা। বাচ্চার বাবা কে না কে তা যদি বাচ্চার মা বাচ্চা না জানে, সেই বাচ্চা জন্ম দেওয়ার মতো জ্বালা আর কি আছে? এই কাজ করো না কাজল। ভাবি ফোন রেখে দিল। আমি থ হয়ে গেলাম ভাবির কথা শুনে। কি বললো ভাবি এসব? আমার বাচ্চার বাবা কে তা নিয়ে ভাবি ভাবছে কেন? আমার বাচ্চা হলেও কি ক্ষতিকার? আমি তো সেকেন্ড ম্যারেজ করতে চাচ্ছি না। মাথাটা ভার ভার লাগতে লাগলো। রুমের বাতি বন্ধ করে দিয়ে ধ্যানে বসলাম। নিজেকে কিছুটা নিরিবিলি সময় দেওয়া দরকার। মনের মধ্যে একটা খচখচানি রয়ে গেছে। মনে হচ্ছে যেন একটু ভাবলেই সেটা স্পষ্ট হয়ে উঠবে। সকালে ঘুম ভাঙলো দেরিতে। রাতে সারা রুমে পায়চারি করতে করতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুম থেকে ওঠার পর শরীর কেমন ফ্রেশ ফ্রেশ লাগছিল। ঘুরতে দেখি 10:30 বাজে। বাহিরে বৃষ্টি হচ্ছে এখনও। রাতে রুমে পায়চারি করার সময়ও শুনতে পেয়েছি বাহিরে বৃষ্টির শব্দ। উঠে গিয়ে ব্রাশ করে গোসল করে নিলাম। সকালবেলায় গোসল করার অভ্যাস হয়ে গেছে আমার। সকালে গোসল করে রুম থেকে বের হলে নিজেকে কেমন অসুচি মনে হয়। যেটাতে হাত দিচ্ছি সেটাই নোংরা হয়ে যাচ্ছে। আমার যে কিছুটা সূচিবায়ুর মতো আছে তা আমি নিজেও কিছুটা অনুভব করি, কিন্তু চেঞ্জ করার চিন্তা করি না। যদিও কি দরকার চেঞ্জ করার। গোসল করে রুমে আসার পর টের পেলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে। মনে হচ্ছে যেন আমি একাই 10 জনের খাবার খেয়ে ফেলতে পারবো। নিজের এই অবস্থা দেখে নিজেই লজ্জিত হয়ে পড়লাম। জানালার কাছ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। জানালার কাচ খুলে দিতেই বৃষ্টির ছিটা এসে আমাকে এক দফা ভিজিয়ে দিল। বরফের মতো ঠান্ডা বৃষ্টির পানি। ইচ্ছে করছে আমার বৃষ্টিতে ভিজি কিছুক্ষণ, তাতে হয়তো ভেতরে জ্বালা কিছুটা কমবে। কিন্তু ইচ্ছেকে প্রশ্রয় দিলাম না। আমি জানি এই জ্বালা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মাথায় প্রতিশোধ নেবার একটা জেদ থাকবে। ভেতরে আগুন নিভে গেলে আমার জেদও নিস্তেজ হয়ে যাবে। আমি তা কিছুতেই হতে দিব না। জানালার শিক গলিয়ে হাত বের করলাম। বৃষ্টির পানি হাতে এসে পড়েছে। গুনগুন করে গেয়ে উঠলাম হুমায়ুন আহমেদের স্যারের সেই বিখ্যাত গানটি, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এই বর্ষায়, এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়। গান গাইতে গাইতে কেমন আনমনা হয়ে গেলাম। চোখের কোণ ভিজে উঠল। এই গান গেয়ে আমি কাকে আহ্বান করছি? কে আসবে আমার কাছে এই বৃষ্টি স্নাত দিনে? অভ্র। আমার অবচেতন মন এই গানের মধ্য দিয়ে অভ্রকে ডাকছে। অভ্র কি আসবে আর কখনো? আমার অভ্র আমাকে কথা দিয়েছিল এরকম বৃষ্টির দিনে আমাকে সাথে নিয়ে বৃষ্টি ব্লাশ করবে। আমি পরবো সাদা শাড়ি, নীল ব্লাউজ, অভ্র পরবে নীল পাঞ্জাবি। সেদিন আমরা অনেক পথ হাঁটবো। হাঁটতে হাঁটতে কোনো এক টং দোকানে গিয়ে চা খাবো। বৃষ্টির জল সেই চায়ে গিয়ে পড়বে। অভ্রের ভাষায় সেই চা
হবে একেবারে পারফেক্ট চা। কেননা সেই চাটা আর ফু দিয়ে ঠান্ডা করে খেতে হবে না। কি অদ্ভুত, তখন কোনো বৃষ্টি হয়নি, অথচ বৃষ্টি শুরু হয়েছে গতকাল। আর এখন আর অভ্র নেই। সবচেয়ে অদ্ভুত কথা হচ্ছে, আমার পরনে এখন সাদা শাড়ি ঠিকই আছে, কিন্তু নীল পাঞ্জাবি পরার জন্য অভ্র নেই। অভ্রের মৃত্যুর পর থেকে আমি রঙিন শাড়ি পরিনি। কেন পরব? কার জন্য পরব? কে দেখবে সেই সৌন্দর্য? আমার তো স্বামী নেই। যার জীবনে স্বামী নেই, তার জীবনে আর রং চকচকানির কি দরকার? রঙিন জীবন যদি কাটানোর ভাগ্য থাকতো, তাহলে আল্লাহ স্বামীকে জীবিত রাখত। এ আমার এক নীরব আত্মভিমান, নিজের উপর নিজের রাগ। এ জীবনের জন্য রঙিন কাপড় আমার জন্য নিষিদ্ধ করে দিলাম আমি নিজে। বৃষ্টির জল হাতে নিয়ে মনে মনে বললাম, অভ্র, তুমি ছাড়া এই বৃষ্টি বিলাস আমার কাছে অর্থহীন। ভেতর থেকে কান্না আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বুঝতে পেরে জানালার গ্লাস বন্ধ করে দিলাম। এতক্ষণ ভাবনার জগতে থাকায় ভুলে গিয়েছিলাম যে আমার যে প্রচণ্ড খিদে পেয়েছে। এই বৃষ্টিতে ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগবে। দুপুরে আবার বাবার বাড়িতে যেতে হবে। রুম থেকে বের হয়ে গেলাম খিচুড়ি রান্নার জন্য। আমার ভাগ্য হলো না অভ্রকে বৃষ্টির দিনে খিচুড়ি রেঁধে খাওয়াবার। অন্তত অভ্রর বাবা মাকে তো খাওয়াতে পারবো। রুমের দরজা খুলে বের হতেই আমি নিজেই অবাক হয়ে গেলাম। ভুনা খিচুড়ির ঘ্রাণ ভেসে আসছে। কড়াইতে ইলিশ মাছ ভাজছে কেউ, সেই ঘ্রাণও পাচ্ছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কাউকে কিছু বলিনি। বের হয়ে ডাইনিং রুমে যেতেই দেখি আম্মা বড় একটা ডিশ থেকে প্লেটে খিচুড়ি সার্ভ করছে। আব্বা কিচেনে নাইফ হাতে দিয়ে শসা কাটছে গোল গোল করে। আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই। ভাবিরা সবাই ভাইয়াদের চাকরি সূত্রে আরেক জায়গায় থাকে। বাসায় আমরা 3 জন মানুষ, কিন্তু কে ইলিশ ভাজছে কিছুই বুঝতে পারছি না। আম্মাকে জিজ্ঞেস করতে আম্মা জবাব দিলেন, আমার আরেকটা ছেলে আছে, সে এসব নিজ হাতে রেঁধেছে, কিচেনে গিয়ে দেখে আসো। আম্মার এই হেয়ালির কোনো মানে আছে? আর কিছু জিজ্ঞেস না করে আমি কিচেনে চলে গেলাম। নেহালকে দেখে আমি থ হয়ে গেলাম। ও এখানে কেন? সে কথা জিজ্ঞেস করতেই নেহাল জবাব দিল, তুই ভুলে গেলেও? আমার তো মনে আছে বন্ধু, বৃষ্টি হলেই যে তোর খিচুড়ি খাবার ক্রেভিংস হয়, তাই সকাল সকাল মাছ বাজার থেকে পদ্মার তাজা ইলিশ আর গরুর মাংস নিয়ে চলে এলাম তোকে সারপ্রাইজ দিতে। কিছু না বলে আমি বের হয়ে এলাম কিচেন থেকে। নেহালের এরকম অতিরিক্ত কেয়ার আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে। নেহালের কি অন্য কোনো উদ্দেশ্য আছে এসবের পেছনে? নাকি এসব শুধুমাত্র বন্ধুত্বর জন্য করছে নেহাল? এমন তো নয় ও এরকম আগে করেনি, ও আগে এরকম ছিল, কিন্তু তবুও কেন জানি আজকে আমার কাছে কেমন সন্দেহজনক লাগছে এসব কিছু। 5 মিনিটের মাথায় নেহাল চলে এলো ইলিশ মাছ ভাজা নিয়ে, তারপর আবার গিয়ে নিয়ে এলো ডিম ভাজা। আমি কিছু না বলে চুপচাপ খেতে বসলাম। খেতে খেতে লক্ষ্য করলাম আমার শ্বশুর শাশুড়ির মুখে উপচে পড়া আনন্দ, কেমন হাসি খুশি দুজনেই আজকে। দেখে মনে হচ্ছে অনেক দিন পর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দেখে তাদের আনন্দের সীমা নেই। অভ্রের মৃত্যুর পর এই দুজন মানুষকে আমি এরকম খুশি আর দেখিনি। নেহাল নিজে আব্বার প্লেটে মাছ ডিম তুলে দিচ্ছে। বৃদ্ধ মানুষটি আর খাবো না বলে অনুনয় করলেও নেহাল তা শুনছে না, জোর করে তুলে দিচ্ছে আব্বাকে। আম্মার মুখ আনন্দে চিকচিক করছে, তবুও কেন জানি আমি খুশি হতে পারছি না। খাবারের প্রতি কিছুক্ষণ আগের সেই আগ্রহ আর পেলাম না। কোনো মতে কিছুটা খেয়ে উঠে চলে এলাম। রুমে এসে বসে বসে ভাবছি অভ্রর কথা। তারপর উঠে গিয়ে আলমারি থেকে অভ্রর হাসপাতালের অ্যাপ্রনটা বের করে নিলাম। এই অ্যাপ্রনে এখনও অভ্রের গন্ধ মিশে আছে। মনে হলে আমি এই অ্যাপ্রন গায়ে দিই, তখন মনে হয় যেন অভ্রকে জড়িয়ে ধরে আছি। ভাবনার ব্যাঘাত ঘটাতে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাবির নামটা ভেসে উঠল। রিসিভ করতেও ও পাশ থেকে ভাবি বলে উঠল, এই লতা, কখন আসবে তুমি? ভাবি, বাহিরে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে বের হওয়া অসম্ভব। আমি তাহলে তোমার ভাইয়ের গাড়ি পাঠিয়ে দেই। বুঝতে পারলাম ভাবি জেদ করেছে আমাকে নিবে, তাই বললাম, লাগবে না, আমি সিএনজি নিয়ে আসছি। আমার লক্ষ্মী ননদিনী। ভাবির আদরের কথাটা শুনে আমার এক তীর্যক হাসি এলো ঠোঁটের কোণে। লক্ষ্মী? তাও আবার আমি? এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? এই পৃথিবীতে আমার মতো অলক্ষ্মী কয়জন আছে
যার চোখের সামনে তার স্বামীকে খুন করে, অথবা যার স্বামীর সামনে দুর্বৃত্তরা তাকে। না, এটা আমি কিছুতেই ভাবতে চাই না, কিছুতেই ভাববো না আমি। দরজায় টোকা পড়তেই আমি বুঝতে পারলাম নেহাল এসেছে। কিছু না বলে আমার হ্যান্ডব্যাগ নিয়ে বের হলাম। নেহালকে অপ্রস্তুত করে দিয়ে আমি সোজা সোজা আব্বা আম্মার রুমে চলে গেলাম। আব্বা আম্মার থেকে অনুমতি নিয়ে বের হতে যাব, তখনই আব্বা ডাক দিল। আমি পেছনে ফিরতে আব্বা বললেন, মা নেহালকে সাথে নিয়ে যাও। আমি কিছু বলে ওঠার আগেই শাশুড়ি আম্মা বলে উঠলেন, আমার অভ্রকে আমি দেখতে পাই এই ছেলেটার মাঝে। না করিস না মা, তোকে একা একা ছাড়তে ভীষণ ভয় করে। আমরা তো ঘর পোড়া গরু রে মা, তাই আমাদের ভীষণ ভয়। তোর সাথে কেউ থাকলে তবু একটু ভরসা পাবো। আব্বা আম্মার ইচ্ছেকে মনে নিয়ে নেহালকে বললাম, চল আমার সাথে। মুহূর্তে নেহালের মুখ হাসি হাসি হয়ে গেল আমার কথা শুনে। নেহাল আজ গাড়ি নিয়ে এসেছে। গাড়ির সিটে বসে আমি সিট বেল্ট বেঁধে নিলাম। নেহাল চুপচাপ গাড়ি চালাচ্ছে। মৌনতা ভেঙে আমি আগে জিজ্ঞেস করলাম, তোর সমস্যা কি? জবাব না দিয়ে নেহাল চুপচাপ গাড়ি চালাতে লাগলো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চিৎকার করে বললাম, মজা নিচ্ছিস তোরা আমার সাথে? আমি বিধবা বলে আমাকে দুর্বল ভাবছিস? ভাবছিস আমি এখন খুব সস্তা হয়ে গেছি, চাইলেই পেয়ে যাবি? আমার এরকম নিষ্ঠুর অভিযোগ শুনে নেহাল হঠাৎ করে গাড়ি ব্রেক কষল। তারপর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। নেহালের চেহারায় বিস্ময়ভাব ফুটে উঠেছে। নেহালকে চুপ করে থাকতে দেখে আবার আরও জেদ চেপে গেল। চিৎকার করে বললাম, তোর এরকম ভালো মানুষের উদ্দেশ্য কি আমি ভালো করেই বুঝি নেহাল। আমাকে এতটাও বোকা ভাবিস না। আমি একটা কলেজের ডিপার্টমেন্ট হেড, এতটা বোকা না যে তোর উদ্দেশ্য বুঝতে পারবো না। নেহাল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। দু চোখ টলমলো করছে। আমি না দেখার ভান করে বসে রইলাম। যেতে যেতে বৃষ্টি থেমে গেল। বাসায় পৌঁছে দেখি সবাই রেডি। নেহালকে দেখে বাবা মা ভাইয়া আপুরা সবাই খুব মহা খুশি। অনেক দিন পর নেহালকে দেখছে। রিটায়ারমেন্টের পর বাবা অন্য জায়গায় বাসা করে, নেহালের বাবা আরেক জায়গায়। তার মধ্যে নেহাল বিদেশ চলে যাওয়ায় অনেক দিন দেখা হয়নি। ভাবি নেহালকে চিনে না, যদিও ভাইয়া বিয়ে করেছে 1 বছর হয়েছে, নেহাল বিদেশ যায় 2 বছর আগে। সবাই ড্রয়িং রুমে বসে নেহালের সাথে গল্প করছে। আমি উঠে চলে এলাম আমার রুমে। ভাবি এসে আমাকে দেখে কিছুটা হতাশ হয়ে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আজও তোমার এই সাদা শাড়ি পরতে ইচ্ছে করলো লতা? আমি মুচকি হেসে জবাব দিলাম, আমার জীবনটাই তো এখন সাদা কালো ভাবি। আমার জীবনে এখন কোনো রং নেই, রঙের বড় অকাল চলছে। বসন্ত এখন তোমাদের। আমার জীবনে বসন্ত এসেছিল 7 দিনের জন্য, তারপর থেকে তো প্রচণ্ড খরা ভাবি। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, তবুও তৃষ্ণার জল মেলে না। ভাবি বিড়বিড় করে কিছু একটা বললেন, আমি বুঝতে পারলাম না। 5 মিনিটের মধ্যে ভাবি আবারও ফিরে এলেন, হাতে একটা লাল রঙের শাড়ি। আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা পরে নাও লতা। ভাবির কথা শুনে আমি যার পর নাই অবাক হলাম। কি বলছে ভাবি এটা? তুমি কি বলছো ভাবি, বুঝতেছ? আমি ঠিকই বুঝতেছি, কিন্তু তুমি কিছু বুঝতেছো না। নিজেকে তুমি কি ভেবেছো ভালোবাসার দেবী তুমি? এরকম ভালোবাসা করে কী লাভ হবে? অভ্র কি ফিরে আসবে, নাকি ও দেখবে তুমি ওর বিরহে কীরকম জ্বলে পুড়ে যাচ্ছ? ভাবি তুমি কি বলছো বুঝতে পারছো? আমি তো তোমাদের সাথে থাকছি না, তোমরা দেখতেও পাও না আমি বিরহে পুড়ি নাকি সুখে আছি। তবে কেন এসব বলছো? হ্যাঁ ঠিকই বলেছ, তুমি আমাদের সাথে থাকো না, কারণ তুমি তোমার আপন কেউই ভাবো না। আমরা তো তোমাকে ফেলে দিতে পারি না। প্রতিদিন তোমার জন্য বাবা কান্না করে, মা কান্না করে, তোমার ভাই প্রতিদিন আফসোস করে, বড় আপা মেজো আপা তোমার কথা ভাবলেই কান্নায় ভেঙে পড়ে। আর আমি তো তোমার রক্তের কেউ না, তাই আমার কথা না জানলেও চলবে। কিন্তু যারা তোমার রক্তের তাদের কথাও তো ভাবো না তুমি ভাবো তার কথা যে নাই তোমার কাছে, কখনো ফিরে আসার সম্ভাবনাও নেই, যার কোনো অস্তিত্বও নেই। ভাবির কথাগুলো তীরের মতো আমার কলিজায় লাগছে গিয়ে। ভাবি যদি দেখতো বুকের ভিতর কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে ভাবির কথার চোটে, তবে বোধহয় একটা কথাও বলতো না আমাকে এসব নিয়ে। আমাকে চুপ থাকতে দেখে ভাবি বলল,
তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, সত্যি জবাব পাইনি। তুমি কি প্রেগনেন্ট? কেন ভাবি? হলে কি সমস্যা? ভ্রুকুচকে ভাবি আমার দিকে তাকালো, তারপর বলল, অবুঝের মতো কথা বলো না লতা। কি বলছো তুমি? যে শিশু দুনিয়ায় আসবে সে কখনো তার বাবাকে চিনবে না। একটা বাচ্চার জন্য এর চাইতে বেশি কষ্টের আর কি হতে পারে? সারা জীবন কাটবে তার পিতার আদর ছাড়া। তুমি বুঝতে পারো এই অভাববোধ তাকে কী পরিমাণ কষ্ট দেবে? ভাবির কথাগুলো সত্যি, কিন্তু তবুও আমার হজম হচ্ছে না। আর আসল কথা, আমি প্রেগনেন্ট নই। আমাকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে ভাবি আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে বের হলো। মা সাফ সাফ জানিয়ে দিল নেহালও আমাদের সাথে যাচ্ছে। আমি কিছুটা বিরক্ত হলাম শুনে, কিন্তু কিছু বললাম না। নেহালের গাড়িতে বাবা ভাইয়া দুলাভাই দুজন বসলো, আমরা ভাইয়ার গাড়িতে। ভাবিদের বাসায় যেতে 1 ঘন্টার মতো লাগলো। সবার মধ্যে আমাকে কেমন যেন বেমানান লাগছে। আমাকে দেখে সবাই কেমন যেন অতিরিক্ত দরদ দেখাতে লাগলো। এই অতিরিক্ত দরদ আমার সহ্য হচ্ছে না। নেহাল আমার আশেপাশেই থাকছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বসে গল্প করছে। ঘর ভর্তি অনেক মেহমান। এক পাশে 5-6 জন মহিলা দাঁড়িয়ে আমাকে দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ করে আমি বুঝতে পারলাম ওরা আমাকে দেখে কি বলছে। আজকে এখানে আসার মূল কারণ কি তাও বুঝে গেলাম। ভাবির ওপর প্রচণ্ড রাগ হলো আমার। আমি ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যেতে নিতেই মা এসে আমার হাত ধরে ফেলল। মায়ের দিকে তাকাতেই দেখলাম মায়ের 2 চোখে নীরব অনুনয়ন ঝরে পড়ছে। কিছু না বলে নেহালের কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর আস্তে করে বললাম, আমার এখানে ভালো লাগছে না, আমাকে বের করে নিয়ে যায় এখান থেকে। নেহাল কোনো প্রশ্ন না করে সোজা মাকে গিয়ে কিছু বলল। অনিচ্ছা সত্ত্বেও মা বলল আসার জন্য। আমিও বের হয়ে এলাম সাথে সাথে। কি বৃষ্টি ষড়যন্ত্র! আমাকে আবার বিয়ে দেওয়ার ভাবনা! এরা কি কখনো মানুষ হবে না? যেখানে এখনো আমার স্বামীর হত্যাকারীকে আমি ধরতে পারিনি, সেখানে নতুন জীবন শুরু করার কথা আমি ভাবতেই পারি না। আমাকে গম্ভীর দেখে নেহাল জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি নেহালকে সত্যি কথাটা বললাম। শুনে নেহালের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। মুখ ফিরিয়ে নিল সামনে থেকে। হঠাৎ আমার মনে পড়ল নেহাল কি আমাকে পছন্দ করে? এই পছন্দ কবে থেকে? নাকি শুধুমাত্র সিম্প্যাথি দেখানোর জন্য নেহাল এসব করছে? আমি কি নেহালকে ভুল ভাবছি? নেহাল তো আগে থেকে এরকম কেয়ারিং, তবুও কেন হঠাৎ আমার সন্দেহ হয়? বুঝতে পারছি না। বাহিরে আবার বৃষ্টি শুরু হয়েছে। গাড়ির উইন্ড শিল্ড ব্যস্ত হয়ে বৃষ্টির ফোঁটা পরিষ্কার করছে। তাকিয়ে দেখতে দেখতে আমি জানালার গ্লাসে হেলান দিলাম। ভাবির কথাগুলো মাথায় ঘুরছে তখন। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেলাম। ঘুম ভাগতেই বুঝতে পারলাম আবার একটা অসঙ্গতি আমার মাথায় ঘুরছে। ভাবি কেন আমার প্রেগনেন্সি নিয়ে এতটা চিন্তিত? আমি প্রেগনেন্ট কি না তা জানার জন্য কেন এতবার জিজ্ঞেস করছে? ভাবির বলা কথাগুলো আবারও ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে হঠাৎ বুঝতে পারলাম ভাবির কথাগুলোর মধ্যে একটা খটকা রয়ে গেছে। পুরো বিষয়টা ভাবতেই আমার সারা শরীর কেঁপে উঠল। তবে ভাবি কি কোনোভাবে সন্দেহ করছে? ভাবির এই অনিশ্চয়তার কারণ কি? বাচ্চার বাবাকে তা নিয়ে ভাবির মধ্যে এত প্রশ্ন কেন? জানালায় দিয়ে বাহিরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখছি আর ভাবছি, জীবন আর ঋতুর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। জীবন যেমন একবার একরকম রং বদলায়, তেমনি ঋতুও একবার একরকম রং বদলায়। মেইন রোডের পাশে কিছুক্ষণ পর পর জারুল সোনালু কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। প্রতিটি গাছের যেন আলাদা আলাদা সৌন্দর্য। প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য! যখন যেই ফুল দেখি সেটাই ভালো লাগে। সেটা দেখলেই মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সোনালু গাছের হলুদ রঙা ফুল দেখলেই মনে হয় যেন হলুদ পরি। কি সুন্দর ফুলে ফুলে সেজে আছে গাছটি। প্রকৃতি দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। নেহাল চুপচাপ গাড়ি চালাচ্ছে। সেই কখন থেকে নেহাল চুপ হয়ে আছে আমি লক্ষ্য করেছি, যদিও তবুও কিছু বললাম না আর। হঠাৎ করে মনে হলো, আমরা কোন দিকে যাচ্ছি? এটা তো আমাদের বাসায় যাওয়ার রাস্তা না। এই রাস্তা তো অন্যরকম। এতক্ষণ অন্য জগতে থাকার ফলে আমি বুঝতেই পারিনি নেহাল আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। নেহালকে জিজ্ঞেস করতে নেহাল চুপ হয়ে রইল, যেন কোনো মানুষ না ও পাথরের কোনো মূর্তি।
জিজ্ঞেস করতে করতে ব্যস্ত হয়ে চুপ হয়ে গেলাম আমিও। সময় হলে নেহাল নিজেই বলবে। শহরের রাস্তাঘাট, দালান অনেক আগেই দৃষ্টিসীমার বাইরে চলে গিয়েছে। রাস্তার দুপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত। হঠাৎ করে আমি চিনতে পারলাম রাস্তাটা। এই সেই রাস্তা, যে রাস্তায় নেহাল আমাকে প্রথমবার নিয়ে এসেছে বাইক কেনার পর। সেই আগের রাস্তায় থামতেই নেহাল আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল। সারি সারি গাছের মাছ দিয়ে যেতে যেতে একটা গাছের সামনে নিয়ে দাঁড় করালো। একটা বিশাল দেবদারু গাছ। আমার দৃষ্টি আটকে গেল একটা লেখাতে। লাভ সাইডের মধ্যে লেখা N+8। বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজন, কিন্তু নেহালের কোনো ভ্রুক্ষেপ নেই। নেহালের দিকে তাকাতেই দেখলাম নেহালের চোখে যেন একরাশ বিষণ্ণতা এসে বাসা বেঁধেছে। নিচের দিকে তাকিয়ে নেহাল বলল, তোর মনে আছে কাজল, এখানে আমরা আরও একবার এসেছি? যেদিন আমি তোকে নিয়ে এসেছি ভালোবাসার কথা বলতে, কিন্তু বলতে পারিনি। সেই কবে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, মনে আছে তোর? বন্ধু থেকে কবে যেন তুই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছিস, আমি নিজেও বুঝতে পারিনি। আমার সকাল বিকাল রাত কিছুতেই ওকে ছাড়া কাটতো না, কিন্তু তোকে বলতেও পারতাম না। তুই যদি ভুল বুঝিস আমাকে, এই ভয়ে ভেবেছিলাম মাস্টার্স শেষ করে কোনো জবে ঢুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব। তাই সেদিন ওখানে এনেও তোকে আর বলা হয়নি ভালোবাসি, কিন্তু এই গাছটিতে লিখে গিয়েছিলাম আমার ভালোবাসার কথা। তোর মনে আছে আমার কাছে সবার আগে তুই ছিলি। পৃথিবী সব একদিকে আর তুই ছিলি অন্যদিকে। তোর আবদার মেটানোর জন্য আমি একসময় টিউশনও শুরু করি। যখন তুই যা বলেছিস সবটুকু দিয়ে চেষ্টা করেছি তোর কথা রাখার। আমি ভেবেছি তুই বুঝবি আমি তোকে কত ভালোবাসি, কিন্তু হলো উল্টো। তুই প্রেমে পড়ে গেলি অভ্রর। জানিস, যেদিন তুই আমাকে বলেছিল অভ্রর কথা, সেদিন সারা রাত আমি কেঁদেছি মাকে ধরে। মা জানতো শুধু তোকে কতটা চাই, আর কেউ জানতো না। আমার কান্না দেখে মা বারবার বলেছিল তোর বাবা মায়ের সাথে কথা বলে রাখবে আমাদের বিয়ের জন্য, কিন্তু আমি নিষেধ করেছি। তুই তো তখন অন্য কাউকে ভালোবাসতি। আমি কিভাবে তোর মনে কষ্ট দিয়ে তোকে জোর করে আমার করার চেষ্টা করতাম বল? পারিনি আমি সেটা, কিন্তু কখনো তোকে বুঝতে দেইনি। তবুও বুকের ভেতর কিসে শূন্যতা বয়ে বেড়ায়। অব্র এক সময় বুঝতে পারে তোর প্রতি আমার কোনো দুর্বলতা আছে হয়তো, তাই তোর আড়ালে আমাকে নিষেধ করে তোর সাথে কম মিশতে। সেদিন আমার খুব জেদ চেপে যায়। ঠিক করেছিলাম আমি আর কখনো তোর সামনে আসবো না। তাই মাকে বলে বড় মামার সাথে কথা বলে কানাডা চলে যাই। এই যে এতগুলো দিন পার হয়ে গেল কাজল, আমি আজও বুকের ভেতর তোর জন্য আমার ভালোবাসা বিন্দুমাত্র কমাতে দেখিনি। আমি তোকে ভীষণ ভালোবাসি কাজল, কত বেশি তা হয়তো কখনো বুঝতে পারবো না। তাই তুই বিবাহিত নাকি ডিভোর্সি নাকি বিধবা, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার কাজল আজীবন পবিত্র, আমার পবিত্র ভালোবাসা। আমাকে আর খালি হাতে ফিরিয়ে দিস না কাজল, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমাকে একটা সুযোগ দে লতা, আমি ভালোবাসা দিয়ে তোর বিষাক্ত অতীত মুছে দেব। পবিত্র? তাও আমি? কথাটা শুনে হেসে উঠলাম আমি। ঠোঁটে যদিও হাসি আমার, কিন্তু দুই চোখ জলে টইটুম্বুর হয়ে যায়। নেহাল আমার দিকে অপ্রস্তুত হয়ে তাকিয়ে থাকে। নেহাল কাকে পবিত্র বলছে? নেহালকে জানে যে আমি অপবিত্র একটি মেয়ে, আমি যে ধর্ষিতা। নেহালের দিকে তাকিয়ে চোখের জল মুছে বললাম, তোর ছোট একটা ভুল হয়েছে নেহাল। তুই আমাকে যতটা পবিত্র ভাবছিস আমি আসলে ততটা পবিত্র না। তুই জানিস না নেহাল, আমি যে ধর্ষিতা। অব্র সামনে ডাকাত দলের 2 জন লোক আমাকে সেদিন ধর্ষণ করেছে। আমার সারা শরীরে তাদের নোংরা ছোঁয়া আমি সারাক্ষণ টের পাই। আমার শরীরের প্রতিটি জায়গায় ওরা স্পর্শ করেছে। কি বিশ্রীভাবে স্পর্শ করেছে তা ভাবলে আমার সমস্ত শরীর ঘৃণায় রিরি করে ওঠে। নিজেকে ইচ্ছে করে আগুনে পুড়িয়ে ফেলি। আমি কাউকে বলতে পারিনি সেই কষ্টের কথা, সেই লজ্জার কথা। কেউ জানে না, কিভাবে বলবো বল? তুই ভুল মানুষকে ভালোবেসেছিস নেহাল। আচমকা নেহাল শক্ত করে আমাকে জড়িয়ে ধরল, শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আমার কাছে কাজল আমার কাছে আজীবন পবিত্র থাকবে। আমার হৃদয় মন্দিরে যে কাজলকে বসিয়েছি আমি দেবী করে, সেই দেবীকে অপবিত্র করে সেই সাধ্য কার আছে রে কাজল? আমার কাজলের মনটাকে তো ওরা ছুঁতে পারেনি। আমার কিসের ভয়? তুই আমার
আজ থেকে 11 বছর আগেও জানতাম তুই আমার, আজও জানি তুই আমার, আজ থেকে 1100 বছর পরেও জানবো শুধুই তুই আমার। মুচকি হেসে নেহালকে ছেড়ে দিলাম। সোজা গিয়ে গাড়িতে উঠলাম। বৃষ্টিতে ভিজে রাস্তার কাদায় আমার অবস্থা শোচনীয়। নেহাল এসে গাড়িতে বসলো। বাসায় পৌঁছে দিয়ে আব্বা আম্মার সাথে দেখা করে নেহাল চলে যায়। আমার ভীষণ মাথা ধরছে। আলমারি থেকে ওষুধ বের করে নিয়ে থমকে দাঁড়ালাম। অভ্র আমার মাথা ব্যথার ওষুধ, সর্দির ওষুধ, সব ওষুধ আলাদা আলাদা ভাগ করে সাজিয়ে রেখেছে। ওষুধ খেয়ে আবার রেখে দিলাম। রাখতে গিয়ে বিয়ের শাড়িটি চোখে পড়লো। একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো বুকের ভেতর থেকে। শাড়িটি বিয়ের দিন এসে যে খুলে রেখেছি, অভ্র ভাঁজ করে রেখে দিয়েছে। তারপর আর পরা হয়নি, দেখাও হয়নি ছুঁয়ে। দেখার জন্য শাড়িটি ধরে টান দিতেই একটা লাল ফাইল পড়ে গেল শাড়ির ভেতর থেকে। ফাইলের অদ্ভুত রকম নাম দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। বুকের ভেতর একটা চমকা মোচড় দিয়ে উঠল আচমকা। ফাইলের উপর বড় অক্ষরে লেখা ক্যাবিন নাম্বার 36। ফাইলটি তালাবদ্ধ করা দেখে আর একটু সন্দেহ হলো। কি এমন আছে এই ফাইলে যে অভ্র তালা মেরে রেখেছে, তাও আবার সেখানে আমি ছাড়া আর কেউ নেই। অনেক খুঁজেও চাবি পেলাম না কোথাও। ভেতরে একটা রোগ চেপে গেল আমার। এটা খুলে দেখতেই হবে। ড্রেসিং টেবিল থেকে চুলের কাটা এনে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে ক্লিক করে মৃদু একটা শব্দ পেলাম। তাকিয়ে দেখি তালা খুলে গেছে। চুলের কাটা দিয়ে তালা খোলার অভিজ্ঞতা আমার এই প্রথম। ভেতরে একটা প্রেসক্রিপশন লেখা, কোনো এক রোগীর নাম, ঠিকানা দেওয়া। অন্য এক কোণে লেখা ডাক্তার আবিদ হাসান। একজন মহিলা রোগীর নাম ঠিকানা এরকম ফাইলে রাখার কি কারণ হতে পারে অভ্রর? এই রোগীকে বিশেষ কেউ, যার জন্য এইভাবে তার বিষয়টা আলাদাভাবে মাথায় রাখার জন্য অভ্র এইরকম ফাইল করে রেখেছে। তারপর আবার মনে হলো, এক কোণায় যখন ডাক্তার আবিদ হাসানের নাম লেখা আছে, তবে হতে পারে আবিদ হাসানের চেনা কেউ, অথবা আত্মীয়, কিংবা হতে পারে তার স্ত্রী। হয়তো। ভালো করে দেখে নিলাম নামটা আবার, রিপা হক। রিপা হকের নামটা বার কয়েক আওড়াবার পর মনে পড়ল ভাবির নাম রূপা হক। মুহূর্তে আমি চমকে উঠলাম এই সামঞ্জস্য খুঁজে পাওয়ায়। নিজে নিজে আমি সেই হাইপোথিসিস দাঁড় করিয়েছি। তা কি সত্যি হয়ে যাবে? তবে ভাবি কি আসল কালপ্রিট? হাসপাতালে ফোন করে ডাক্তার আবিদ হাসানকে চাইতেই রিসিপশন থেকে জানালো আবিদ হাসান মারা গেছেন 8 থেকে 8 মাস আগে। খবরটা শুনে আমার ভ্রু কুঁচকে গেল। ফোন কেটে দিলাম আমি। ডাক্তার আবিদ হাসানও মারা গেছেন। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে আবার। আকাশে ঘন ঘন বজ্রপাতের শব্দ আমার সহ্য হয় না। বুক কেঁপে ওঠে কেন জানি শুনলি। কিন্তু আজকে কোনো রকম অনুভূতি হচ্ছে না। আজ কেন জানি ভয় পাচ্ছি না। রুমের ভেতর পায়চারি করতে করতে ভাবতে লাগলাম কোথাও একটা অসামঞ্জস্য আছে। তারপর আবার হাসপাতালে ফোন দিলাম। ডাক্তার আবিদ হাসানের বাসার অ্যাড্রেস চাইলাম। 5 মিনিটের মধ্যে অ্যাড্রেস পেয়ে গেলাম। আমার কেন জানি দেরি সহ্য হচ্ছে না। নেহালকে কল দিলাম এক্ষুনি আসার জন্য। কল দিতেই নেহাল সাথে সাথে রিসিভ করলো, যেন ফোন হাতে নিয়ে আমার ফোনের জন্যই অপেক্ষা করছে সে। তুই কোথায়? এক্ষুনি আসতে পারবি? ওপাশ থেকে নেহাল জবাব দিল, আমি তোর বাসার সামনে বসে আছি গাড়িতে। আমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে তোকে এখনই। এখন রাত কয়টা তোর হয়তো সেই খবর নেই। এখন 11টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে আমি অবাক হলাম। কখন 11টা বেজে গেছে আমি বুঝতেই পারিনি। এখন বের হওয়া মোটেও উচিত হবে না। পরেক্ষণেই মনে হলো, নেহাল এখনও এখানে কেন? নেহালকে জিজ্ঞেস করতেই নেহাল মুচকি হেসে জবাব দিল, দেশে ফেরার পর থেকে আমি এখানেই থাকি, রাতে তোকে পাহারা দেই। আমি ফোন কেটে দিলাম। আমি চাই না আমার মনে এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করুক অভ্র হত্যার সূত্র ছাড়া। সকালে উঠতে হবে ভেবে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কি আর ছেলের হাতের মোয়া? চাইলেই তো পাওয়া যায় না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে 2টা বেজে গেল। তারপর কখন যেন ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল সকাল 8টায়। আজ আর বৃষ্টি হচ্ছে না। কি জানি কখন আবার শুরু হয় বৃষ্টি। বৈশাখ আসতে এখন জোর বৃষ্টি শুরু হয়, বর্ষা লাগে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। কলেজে ক্লাস আছে 10:30টায়।
ড্রয়িং রুমে দেখি আব্বা আম্মা চুপ করে বসে আছে। ওনাদের কি মন খারাপ? আমার বুক কেঁপে উঠল। ওনারা এভাবে বসে আছে কেন? আব্বাকে সেই কথা জিজ্ঞেস করতেই আব্বা বলল, কাল নেহাল ছেলেটা এলো, আমার তোমার শাশুড়ির খুব ভালো লেগেছিল, কিন্তু আজকে ছেলেটা আসেনি। ভেবেছিলাম ঘুম থেকে উঠব, কলিং বেলের শব্দ শুনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, কিন্তু আসছে না আজ। আমি নির্বাক হয়ে গেলাম। আমার কাছে সান্ত্বনা দেবার মতো কিছুই নেই। পুত্র শোকে কাতর এক দম্পতি অন্য কারো মাঝে ছেলের ছোঁয়া খুঁজে পেয়েছে। তাদের নিরাশ করার সাহস আমার নেই। আমি এতটা নিষ্ঠুর নই। কোনো জবাব না দিয়ে কিচেনে চলে গেলাম। দ্রুত রুটি বানাতে লেগে গেলাম। চুলোয় চায়ের পানি বসিয়ে রুটি ডিম ভাজি চা টেবিলে নিয়ে আব্বা আম্মাকে নিয়ে খেতে বসলাম, কিন্তু দুজনে মনমরা হয়ে বসে আছে, খাচ্ছে না কেউ। আমি কি করব? নেহালকে কি বলবো বাসায় আসতে? মাথায় কিছু ঢুকছে না আমার। দ্রুত কয়েক চুমুকে চা খেয়ে উঠে গেলাম। ক্লাসের দেরি হয়ে যাবে। ক্লাস শেষে বাসায় এসে দেখি আব্বা আমার মুখ হাসি খুশি। জিজ্ঞেস না করেই বুঝতে পারলাম নেহাল এসেছে। কিচেন থেকে শব্দ আসছে। আব্বাকে দেখলাম বিপুল উৎসাহে ফ্রিজ খুলে কি যেন নিয়ে যাচ্ছে কিচেনের দিকে। আম্মা আমাকে বলল, তুই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, বাবু সব রান্না করছে। আজ আর তোর রাখতে হবে না, তুই ফ্রেশ হতে হতে সব রেডি করে ফেলবো বাবু। বাবু বাবুকে আম্মাকে জিজ্ঞেস করতে উনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, আরে তুই এটাও জানিস না? নেহালের কথা বলছি। আর কিছু না বলে রুমে চলে গেলাম। অব্র স্নার ছোট ছিল বলে আব্বা আম্মা ওকে বাবু বলে ডাকত, অথচ আজ নেহালকে বাবু বলে ডাকছে। সন্তান বাবা মায়ের কাছে কি আদরের, আবার বুঝতে পারলাম। আবার আমার মায়ের কথা মনে পড়ে গেল হঠাৎ করে। কতদিন মায়ের কোলে মাথা রাখি না। আমার মাও তো আমার জন্য এরকম কষ্ট পাচ্ছে। আমি তো বেঁচে থেকেও মৃত্যুর মতো আছি। আমার বাবা মা কীভাবে সেটা সহ্য করে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি খাবার রেডি। সবাই মিলে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি নেহালকে বললাম, আমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। নেহাল তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়ালো। আব্বা আম্মাকে বলে বের হতে যাব, তখনই আম্মা নেহালকে ডেকে বললেন, সাবধানে গাড়ি চালাস বাবু, বাহিরে বেশিক্ষণ থাকিস না, বাসায় ফিরে আসিস শীঘ্রই। আমাকে অবাক করে দিয়ে নেহাল জবাব দিল, আচ্ছা মা, চিন্তা করো না। নেহালের এরকম ব্যবহারে আমি কিছুটা অপ্রস্তুত হলাম। ও মা বলছে কেন আম্মাকে? ও কি ওনাদের এই ভালোবাসাকে দুর্বলতা ভাবছে? ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুই আম্মাকে মা বলে ডাকলি কেন? নিজের মা থাকতে ওনাদের পুত্র স্নেহের সুযোগ নিচ্ছিস না তো? আমার প্রশ্নের জবাবে নেহাল আমার দিকে 10 সেকেন্ড তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, তুই জানিস না লতা, মা মারা গেছে 1 বছর আগে। আমার মাথায় বজ্রপাত হলেও আমি এতটা অবাক হতাম না। নেহালের কথা শুনে যত অবাক হলাম। কাকি মারা গেছেন, তাও 1 বছর হয়েছে, অথচ আমরা কেউ জানি না। আমাকে আরও অবাক করে দিয়ে নেহাল কেঁদে উঠে বলল, মা মারা যাবার পর আমি আসতে পারিনি দেশে, আমার একটা এক্সাম ছিল। তারপর যখন সিদ্ধান্ত নেই দেশে ফেরার, শুনতে পাই বাবা আবার বিয়ে করেছে। কিছুটা অভিমান হয় বাবার উপর। মা মারা যাবার 1 মাস না পেরোতেই বাবা বিয়ে করলো, সেটা বড় কথা না। বাবা আমাকে অথবা ভাই আর আপুদেরকেও জানালো না। লোকে বলে বাবা মা মারা গেলে বাবা হয় তালই। আসলেই ঠিক বলে। দেশে আসার পর বাবাকে আর আগের মতো পাই না। কেমন যেন দূরত্ব বজায় রেখে চলেন উনি। আমাদের সাথে খেতে বসেন না, কথাও খুব একটা বলেন না। নতুন মাও কথা বলেন না। আমি আসার 5 দিন পর বাবা ডাইনিং টেবিলে এসে ঘোষণা দিলেন, উনি আর এই বাড়িতে থাকবেন না, নতুন মাকে নিয়ে আলাদা থাকবেন। নতুন বাসা নিয়েছেন, আজকে সেখানে শিফট করবেন। আর ভাইয়া ভাবির কিছুই বলার ছিল না, বাবা চলে গেলেন। ভাইয়া ব্যস্ত ভাবি বাচ্চাদের নিয়ে, আপারা ব্যস্ত যার যার সংসারে। মায়ের মৃত্যুর পর ওরা আর আসে না, সবাই খুব ব্যস্তলতা, আমি ছাড়া। আমার দিন কাটে না, আমার খবর নেওয়ারও কেউ নেই। প্রতি রাতে আমি গাড়িতে থাকি তোর বাসার সামনে। ফজরে আজান হলে চলে যাই বাসায়। কেউ আর আমার জন্য অপেক্ষা করে না লতা। কেউ জিজ্ঞেসও করে না কইছিলাম এত রাত অবধি, অথবা খেয়েছি কিনা। আমার কেউ রইল না শাসন করার জন্য অথবা ভালোবাসার জন্য। এত বড় পৃথিবীতে আমি সবচেয়ে একা। ভালোবাসা পাওয়ার জন্য আমি বেহায়া, কাঙাল হয়ে গেছি।
তোর বাসায় আসার পর মনে হয়েছে আমি আমার বাবা মা পেয়েছি। বিশ্বাস কর, আমি কারো সুযোগ নিচ্ছি না। আমি ওনাদের খুশি করতেও কিছু করছি না। আমি তো আমার জন্য করছি। এই যে মা আছে, বাবা আছে, ওনারা আমার জন্য ভাবে, আমার জন্য অপেক্ষা করে। আমার মনে হয় আমার আর অপ্রাপ্তি কিছু নেই, সব আছে এখন আমার। আমার কান্না আর বাঁধ মানল না। নিহালের এসব কথা শুনে কেঁদে উঠলাম। আমাকে শান্ত হওয়ার সময় দিয়ে নিহাল বলল, আমরা এসে গেছি লতা। চোখ মুছে গাড়ি থেকে নামলাম। আবিদ হাসানের মৃত্যুর কারণ আমাকে জানতে হবে। 10তলা ভবনের 7 তলায় ডাক্তার আবিদ হাসানের পরিবার থাকে। গেটের দারোয়ানকে ডাক্তার আবিদ হাসানের পরিবারের সাথে দেখা করতে যাব বলার সাথে সাথে লোকটার চোখ মুখ শক্ত হয়ে গেল। জিজ্ঞেস করলো, আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি ছিল না? কোথা থেকে এসেছেন? আমি অভ্রর হাসপাতালের নাম বললাম। দারোয়ান সাথে সাথে কল দিল আবিদ হাসানের ফ্ল্যাটে। ওপাশ থেকে গ্রিন সাইনেল পাওয়ার পর এন্ট্রি বুকে আমার নাম এন্ট্রি করে দিল দারোয়ান। তারপর বলল, 7 তলার ফ্ল্যাট নং ডি। দারোয়ানকে ধন্যবাদ দিয়ে আমি আর নেহাল উপরে উঠে গেলাম। লিফটে করে 7 তলায় এসে নির্দিষ্ট ফ্ল্যাটে কলিং বেল টিপতেই ওপাশ থেকে কেউ দরজা খুলে দিল। মনে হয় যেন আমার অপেক্ষাতেই ছিল ওপাশের ব্যক্তি। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম 60 বছর বয়সী এক লোক দাঁড়িয়ে আছে। সালাম দিতেই সালামের জবাব দিলেন তিনি। তারপর আমাদের বসতে বললেন পাশাপাশি সোফায়। আমি আর নেহাল বসতেই শুনতে পেলাম ভেতর থেকে নারী কণ্ঠে কেউ জিজ্ঞেস করছে, কে এসেছে ভিতরে? লোকটা জবাব দিল, আবিদের হাসপাতাল থেকে এসেছে। পর মুহূর্তে ওপাশ থেকে এক মহিলা ছুটে এলেন। দেখেই বোঝা গেল দুজন স্বামী স্ত্রী। আমাদের দিকে অপলক তাকিয়ে থেকে মহিলা জিজ্ঞেস করলো, আপনারা আবিদের খুনিদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন? কথাটা শুনে চমকে উঠলাম আমি। আবিদ হাসান তাহলে খুন হয়েছে? তার ক্ষেত্রেও স্বাভাবিক মৃত্যু ছিল না, খুন ছিল। আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম, খুনি মানে আবিদ হাসান কি খুন হয়েছে? আমার প্রশ্ন শুনে মহিলার ভ্রু কুঁচকে গেল। তারপর জিজ্ঞেস করব, আপনার আসলে কে? হাসপাতালের কেউ হলে তো জানতেন আমার ছেলে খুন হয়েছে 8 মাস আগে। আমি বুঝতে পারলাম আমার পরিচয় দেওয়া উচিত এবং সব কিছু খুলে বলা উচিত। তাই সব কিছু খুলে বললাম ওনাদেরকে। আমার কথা শুনে দুজনে হতবাক হয়ে গেলেন। কিছুটা যন্ত্রচালিতার মতো লোকটি বলে উঠল, ঠিক এভাবে আমার ছেলেও খুন হয়েছে বিয়ে 7 দিনের মাথায়। চমকে উঠে আমি নেহালের দিকে তাকালাম। নেহাল নিজেও যথেষ্ট অবাক হয়েছে। লোকটি আবার বলে উঠল, বিয়ে 7 দিনের মাথায় বাসায় ডাকাত পড়ে, ওদের হাতে খুন হয় আবিদ। আমাদের বুড়ো বুড়িকে একা করে দিল ওরা। আমার তো আর কোনো ছেলেও নেই, মেয়েও নেই। আমার খুব কষ্ট হতে লাগলো ওনাদের জন্য। কি এমন ঘটেছে যার জন্য ওদের দুজনকে একইভাবে খুন করলো? আমি জানি এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে। কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, আপনারা কি রিপা হক নামে কাউকে চেনেন? লোকটা জবাব দিল, না তো, এই নাম তো আগে কখনো শুনিনি। কে এই মহিলা? আমি আর কিছু বললাম না। ওনাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে এলাম। এতক্ষণে বুঝতে পারলাম গেটের একরকম সতর্কতার কারণ কি ছিল। গাড়িতে বসে নেহালকে বললাম, বাসায় যাব আমি, বাবার বাসা। নেহাল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। আমার মাথায় ঘুরপাক খাচ্ছে রিপা হক আর রিপা হকের কথা। ফোন বের করে ভাবিকে কল দিলাম। ভাবি, কোথায় তুমি? ভাবি যথেষ্ট অবাক হলো আমার প্রশ্নে। আমি বুঝতে পারলাম তার কণ্ঠে আমি বিস্ময় ফুটে উঠেছে, যদিও তবুও প্রশ্ন না করে উত্তর দিল, বাসায় আছি আমি। কেন? কিছু না ভাবি, আমি আসতেছি। ভাবি কিছু বলার সুযোগ না দিয়ে আমি ফোন কেটে দিলাম। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। কেন ভাবি এরকম করলো? কি কারণ রয়েছে এর পিছনে? কতগুলো প্রশ্ন জমেছে মনে। ভাবি কি জবাব দিবে সব প্রশ্নের? আমি জানি আমার কাছে কোনো প্রমাণ নেই। ভাবিকে হাতে নাতে ধরতে পারবো না আমি। উভয় সংকট বোধ হয় এটাকেই বলে। এতদিন ধরে মাথায় যে প্রতিশোধের আগুন জ্বলছিল, সেই প্রতিশোধ নেবার পথে আজ বাধা হয়ে দাঁড়াবে ভাইয়ার সংসার, ভাইয়ার ভালোবাসা। বাসায় পৌঁছে আমি দৌড়ে ভাবির রুমে গেলাম। গিয়ে একটা শখ খেলাম। ভাবি রুমে নেই। মাকে জিজ্ঞেস করতে মা বলল, কিছুক্ষণ আগেই ভাবি বের হয়ে গেছে, কি কাজ আছে নাকি বাইরে, তাই বলে গেছে আসতে দেরি হবে।
আমি বুঝতে পারলাম পাখি উড়াল দিছে। যে কোনোভাবেই হোক ভাবি বুঝতে পেরে গেছে আমার উদ্দেশ্য। নিজেকে মস্ত বড় আহাম্মক মনে হচ্ছে এই মুহূর্তে। কেন বোকার মতো ভাবিকে জিজ্ঞেস করতে গেলাম তখন? আমি বুঝতে পারছি আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। নিজেকে সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে। মাথায় ধরছে না কিছুই। আমাকে হতাশ হয়ে বসে থাকতে দেখে নেহাল এগিয়ে এলো, একটা কাগজ পাড়িয়ে ধরলো আমার দিকে। হাতে নিয়ে দেখি গোটা গোটা অক্ষরে লেখা, আমি জানি তুমি সব বুঝে গেছো লতা। তোমার মতো মেধাবী মেয়ে খুব সহজেই দুয়ে দুয়ে চার মেলাতে পারবে। ভেবো না আমি পালিয়ে যাচ্ছি। আমার কর্তব্য পালন করেছি আমি। তবে তুমি যদি জানতে চাও তবে চলে এসো অব্রর হাসপাতালের ক্যাবিন নম্বর 36। আমি সেখানেই অপেক্ষা করছি তোমার জন্য। আবারও ক্যাবিন নাম্বার 36। আমি বুঝতে পারছি না এই নাম্বারটার মধ্যে কি আছে। সব রহস্যের চাবিকাঠি এই নাম্বারই। নেহালকে কিছু বলতে হলো না। নেহাল উঠে দাঁড়ালো। গন্তব্য এখন ক্যাবিন নাম্বার 36। নেহালকে সাথে নিয়ে যখন হাসপাতালে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে। ভেতরে ভেতরে আমি ভীষণ অস্থির হয়ে আছি। কেন এরকম হলো? কেন অপরাধী ভাবিই হলো? কী ক্ষতি করেছি আমি তার? যেইভাবে সবসময় আমাকে বোনের মতো দেখেছে সেইভাবে কিভাবে এরকম করলো? তাকে জিজ্ঞেস করব আমি। মনে মনে বারবার চাইছি যেন সব মিথ্যে হয়ে যায়, ভাবিকে যেন না দেখি ওখানে গিয়ে। রিসিপশনে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল 36 নম্বর ক্যাবিন কোন দিকে। রিসিপশন থেকে দেখিয়ে দিতেই আমি আর নেহাল এগিয়ে গেলাম সেদিকে। কেবিনের সামনে 36 নম্বর লেখা দেখি আমার গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। ভীষণ তৃষ্ণা পাচ্ছে আমার। নেহাল আমার হাত শক্ত করে চেপে ধরে রাখলো। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ভেতরে ঢোকালাম। ভাবি বসে আছে বেডের ওপর। ভাবিকে দেখে আমার বুকের ভেতর মুচড়ে উঠল। কেমন শান্ত ভঙ্গিতে বসে আছে ভাবি। ভাবির কোলে মস্ত বড় একটা অ্যালবাম। আমাদের দেখে ভাবি এগিয়ে এলো সামনের দিকে। আলতো হেসে বসতে বলল। আমি আর নেহাল দুইটা চেয়ারে বসলাম। ভাবির চেহারায় কিছুটা উদ্ভ্রান্তের ছাপ। অ্যালবামটা আমার দিকে বাড়িয়ে দিয়ে ভাবি বলল, দেখো এটা। হাত বাড়িয়ে নেহাল অ্যালবামটা নিল, তারপর খুলে আমার দিকে বাড়িয়ে দিল। প্রথমটা ছবিটা দেখেই আমার চোখ আটকে গেল। অপূর্ব সুন্দর এক যুবতী তাকিয়ে আছে উদাস ভঙ্গিতে, চোখে মুখে রাজ্যের বিষণ্ণতা। যেন বন্দিনী কোনো রাজকন্যা, যাকে রাক্ষসেরা বন্দি করে রেখেছে। এক ঝাঁক কোকড়া চুল কাঁধ বেয়ে এসেছে নিচের দিকে। সাদা একটা ড্রেস পরনে মেয়েটার। যে কেউ এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। ভাবির সাথে চেহারার কিছুটা মিল থাকলেও মেয়েটা ভাবির চাইতে 2-3 শেড ফর্সা। আমার হঠাৎ করে যেন একটু হিংসা হতে লাগলো। নারী চরিত্রের চেয়ারত স্বভাব যেটা। পুরো অ্যালবামে মেয়েটার বিভিন্ন ছবি, প্রতিটি ছবি বুকে কাঁপন ধরায়। বারবার মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ভাবি বলে উঠল, আমার ছোট বোন রিপা হক। রহস্যের একটা জট খুলল তাহলে এবার। আমি মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম, কেন ভাবি? কেন 2জন মানুষকে খুন করেছো তুমি? ভাবি মুচকি হাসলো, তারপর বলল, বিয়ের কয়েক মাস আগে থেকে রিপার পেটের ডান দিকে ব্যথা হতো। তখন আমরা কেউ বিশেষ আমলে নেইনি। গ্যাস্ট্রিক থেকে এরকম হয়েছে ভেবে ওকে আর ডাক্তার দেখানো হয়নি। রিপার বিয়ে 7 দিনের মাথায় প্রচণ্ড পেট ব্যথা হয়। ব্যথা এত অসহনীয় মাত্রায় চলে যায় যে রিপাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে আসা হয়। আবিদ হাসান ছিল ডাক্তার রিপার। চোখরা ডাক্তার রিপাকে দেখেই মুগ্ধ হয়ে যায়। সরাসরি রিপার স্বামীকে জিজ্ঞেস করে, পেশেন্ট আপনার কে হয়? ওনার কি বিয়ে হয়েছে? রিপার স্বামী জবাব দিতে ডাক্তারের মুখ কালো হয়ে গেল, যেন আশাহত হয়েছে। পরীক্ষা করে জানা গেল রিপার একটা অ্যাপেন্ডিসাইটের ব্যথা। যে কোনো সময় অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে। অপারেশন করার জন্য রিপার স্বামী রাহাত তাৎক্ষণিক অনুমতি দেয়। 7 বছর ধরে ভালোবাসার পর ওদের বিয়ে হয়েছে। রিপা যেন রাহাতের প্রাণ ভোমরা। ওদের ভালোবাসা দেখে আমার বিয়ের আগে বাবা মাকে বুঝিয়ে আমি ওদের বিয়ের ব্যবস্থা করে ফেলি। অব্র ছিল হাসপাতালের সার্জন। অপারেশন থিয়েটারে অব্র রিপাকে দেখে চমকে ওঠে আবিদের মতো। রিপার সৌন্দর্য রিপার কাল হয়ে ওঠে। ভাবতে পারো, অপারেশন থিয়েটারে ওরা 2জন মিলে রিপাকে ধর্ষণ করে এবং সেই সময়ের ভিডিও করে রাখে যাতে রিপা কাউকে কিছু না বলে।
অপারেশন করে বাসায় নেওয়ার পর রিপা আমাকে জানায় বিষয়টা। সেদিন রাতেই রিপা ছাদ থেকে লাফ দেয়, মারা যায় রিপা, 5 তলা থেকে ঝাঁপিয়ে পড়ে। কাজল, সেই মানুষকে তুমি হৃদয়ের দেবতা, যেই মানুষকে তুমি হৃদয়ের দেবতার আসনে বসিয়েছিলে, সেই মানুষটা তার যোগ্য ছিল না, যে কোনো দেবতা ছিল না, বরং অমানুষ ছিল। তোমার বিয়ের আগে আমি জানতাম না যে এই সেই ডাক্তার। যদি জানতাম, কিছুতেই সাপোর্ট পেতে না তুমি আমার। সব ঠিক হওয়ার পর ওরা যেদিন তোমাকে দেখতে আসে, সেদিনই আমি অভ্রকে দেখি। তখন আর কিছুই করার ছিল না আমার। তবে তোমার সাথে ওরকম করার প্ল্যান আমার ছিল না। তুমি কেন আবিদের বইয়ের সাথেও না। কিন্তু আমার ভাই আর রিপার জামাইদের বসে ওটা করে তোমাদের স্বামীদের সামনে, যাতে বুঝতে পারে কতটা কষ্টের হতে পারে এটা কোনো মেয়ের জন্য। ওরা অভ্রকে খুন করার পর বাসায় গিয়ে আমাকে বলে প্ল্যানের বাহিরে ওরা এরকম করেছে। আমার দুই ভাই আর রিপার স্বামী আর দেবর মিলে আমরা এসব করেছি। এদেশে এসবের বিচার নেই, তাই আমরা নিজের হাতে ওদের শাস্তি দিয়েছি। জানি পাপ করেছি, তবুও মনে খুব শান্তি এখন। পৃথিবীতে থেকে দুজন অমানুষ তো কমাতে পেরেছি। আমার আর কোনো পিছুটান নেই, কিছু বলারই নেই। যা করেছি বোন হত্যার প্রতিশোধ নিতে করেছি। যা শাস্তি দেবে মেনে নিতে রাজি আছি। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথা ঝিমঝিম করছে আমার। কখন যেন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম নেহালের গায়ে। জ্ঞান ফিরতে দেখি নেহালের কোলে মাথা রেখে আমি শুয়ে আছি। নেহাল অঝরে কাঁদছে, ভাবি বসে আছে অন্য পাশে। আমার ভেতরে সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। কেন এরকম হলো আমি বুঝতে পারছিলাম না। অভ্রকে আমি এত বিশ্বাস করতাম, সে অভ্র কিনা অপাত্রে ভালোবাসা দান করেছি আমি। ভাবি যা করেছে ভালো করেছে। ধর্ষকের শাস্তি মৃত্যু শুধুমাত্র। ভাবির প্রতি আমার তাই কোনো অভিযোগ নেই। আমি উঠে গিয়ে ভাবির হাত ধরে বললাম, তোমার প্রতি আর কোনো অভিযোগ নেই ভাবি। যা করেছো তুমি উচিত কাজ করেছো। ধর্ষকের শাস্তি মৃত্যু ভাবি। আমার নিজের ওপর রাগ হচ্ছে ভাবি। এতদিন ধরে এরকম একজনকে ভালোবেসেছি বলে তুমি বাসায় চলে যাও। আমার কপালে আলতো চুমু খেয়ে ভাবি বলে ওঠে, যাওয়ার সময় বলল, সব মানুষ খারাপ হয় না কাজল, তবে আমরা খুঁজে নিতে পারি না। চোখের সামনে 7 রাজার ধন থাকলেও আমরা তার সঠিক সময়ে চিনি না, কেননা অমানুষেরা দেখতেও মানুষের মতো। আমাদের জীবনটা এরকম, সঠিক সময়ে সঠিক মানুষের সাথে দেখা হয় না, ভুল মানুষের সাথে দেখা হয়। আর যখন ভুল বুঝতে পেরে সঠিক মানুষ খুঁজে পাই, তখন অনেক দেরি হয়ে যায়। সঠিক মানুষকে আর বিশ্বাস করতে পারি না আমরা তখন। ভাবি চলে গেল। আমি জানি কথাগুলো ভাবি নেহালকে উদ্দেশ্য করে বলেছে। নেহাল কিছু বলল না, আমিও কিছু বললাম না। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম। নেহালও উঠে দাঁড়ালো আমাকে উঠতে দেখে। বাসায় ফিরে দেখি আব্বা আম্মা পুরো বাসা সাজিয়ে রেখেছে। আমার বাবা মাও আছে। ঘটনা কি সেটা বুঝতে পারলাম কাজে আসার পর। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই এখন এসে আমাকে ধরলো। এভাবে আর থাকা যাবে না, আমার বিয়ে করতেই হবে। আর আজকেই সেটা হবে নেহালের সাথে। নেহাল এখানেই থাকবে বিয়ের পর। ভাবি এলো ফুল নিয়ে। তখনই বুঝতে পারলাম প্ল্যান আসলে ভাবির। নেহালের দিকে তাকালাম। বেচারা করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে, ঠিক যেভাবে অনেক বছর ধরে তাকাতো। এই চোখের ভাষা আমি আজ পড়তে পারছি। আমি আর অমত করিনি। একজন ধর্ষককে ভালোবেসেছি ভাবতেই লজ্জা লাগে, যেখানে সেই ধর্ষকের আশায় আমি বাকি জীবন একা থাকার শপথ নেওয়া সবচেয়ে বড় বোকামি। বিয়ে হয়ে গেছে। আমি আর নেহাল আবারও যাচ্ছি সেই নদীর পাড়ে। নেহালের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে যেন। আনন্দের কথা বলতে পারছে না নেহাল। ঠিক সেদিনের মতো, যেদিন ওর জন্য বাইক কিনে এনেছিল আঙ্কেল। ভালো থাকুক সব ভালোবাসা হোক সঠিক মানুষের সাথে। অমানুষকে ভালোবেসে ভালোবাসার অপমান যাতে না করে কেউ নিজের অজান্তে। সব সত্যি ভালোবাসা পূর্ণতা পাক, পৃথিবী ভালোবাসাময় হোক।